রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় গতকাল একদিনেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী জাবেদ আখতার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আমরা এর আগে কথা বলছিলাম যে আপনি জানাচ্ছিলেন আসামিদের আজকে আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে, আত্মপক্ষ সমর্থনের যে বক্তব্য সেটি দেওয়ার কথা রয়েছে। বিচারিক প্রক্রিয়া কেমন হবে, বিচারিক প্রক্রিয়া সম্বন্ধে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং জানাবেন এই মুহূর্তে আসলে কি নতুন তথ্য আপনার কাছে রয়েছে। এই মুহূর্তে আছি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে ঢাকা মহানগর, যেখানে আপনি জানেন যে চাঞ্চল্যকর একটি ঘটনা, পল্লবীতে রামিসা হত্যার মামলার যে বিচার, সেই বিচার চলছে এবং গত 19শে মে রামিসাকে ধর্ষণের পর হত্যার যে ঘটনাটি ঘটেছিল সেদিনই এই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, এই দুইজনকেই আটক করা হয়েছিল 7 ঘন্টার মধ্যেই। এবং তার পরদিন রামিসার বাবা তিনি মামলা করেছিলেন। সেই মামলার ভিত্তিতে গত 20শে মে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি দিয়েছিলেন আমিনুল ইসলাম জুনাইদের আদালতে। এবং গত 24শে মে যখন এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়, পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান তিনি মাত্র 5 দিনে তদন্ত শেষ করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন। সেদিন প্রথমে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করার পর এটি দ্রুত যাতে মামলাটি নিষ্পত্তি হয় সেজন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। এবং 24শে মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক মাসরুর সালিকিন, তিনি এটি আমলে নেন এবং একই সাথে শুনানির জন্য 1 জুন দিন ধার্য করেন। সেই হিসাবে গত পরশু অর্থাৎ সোমবার 1 জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। এবং একই সাথে যেহেতু আইনের বাধ্যবাধকতা রয়েছে, সেই হিসেবে মামলাটি যাতে নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে এবং প্রতিদিন যাতে এর কার্যক্রম চলে, সেজন্য পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল রামিসার বাবা আব্দুল হান্নান, মা পারভিন আক্তার, বোন রাইসা, তার চাচা চাচি, তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন, এর বাইরে 5 জন পুলিশের সদস্য, একজন ডাক্তার এবং একই সাথে যেই আদালতে আমিনুল ইসলাম জুনাইদের আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল আসামি সোহেল রানা 164 করেছিল, তিনিও এসেছিলেন এবং এই 16 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আসামি পক্ষের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ, তিনি আসামিদের জেরা করেছেন। অর্থাৎ একই দিনে এই মামলার যে দ্রুত বিচার হচ্ছে সেটি প্রমাণ করে যে একদিনের মধ্যেই এই যে 16 জনের যে সাক্ষ্য গ্রহণ, তাদের যে জবানবন্দি সেটি দিয়েছেন এবং একই সাথে তাদের জেরা সম্পন্ন হয়েছে। এবং পরবর্তীতে যে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, তিনি জেরা শেষ করার পরে যিনি রাষ্ট্রপক্ষে যাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজিজুর রহমান দুলু, তিনি আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদন করেন এবং তারই প্রেক্ষিতে আজকে এই মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য রয়েছে। আপনারা জানেন যে 1998 সালের যে ফৌজদারি কার্যবিধি, সেটি অনুযায়ী বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তো সিআরপিসির যে 342 ধারা, সেই অনুযায়ী আজকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। এখানে যেই বিষয়টি ঘটে সেটি হচ্ছে, বিচারক এই যে অভিযোগ আমলে নিয়েছেন, যে তার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং একই সাথে সাক্ষ্য প্রমাণে যেই বিষয়গুলো উঠে এসেছে, গতকাল আপনারা জানেন যে আদালতে যে আলামত, যেই জানালা কেটে বেরিয়ে গিয়েছিল সোহেল, সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তার ভিত্তিতে বিচারক সাধারণত আসামিদেরকে জিজ্ঞাসা করেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তাকে শোনাবেন, তিনি সেগুলো দোষ স্বীকার করেন কিনা সেই বিষয়গুলো তাকে জানতে চাইবেন। এবং আসামি যদি এখানে সোহেল রানা বা স্বপ্না খাতুন তারা যদি আত্মপক্ষ সমর্থন করে, অনেক সময় দেখা যায় যে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তারা ছাপাই সাক্ষীর বর্ণনা করেন। এরকম কেউ যদি ছাপাই সাক্ষী থাকে তাহলে ছাপাই সাক্ষী নেওয়া হবে। তবে কিছুক্ষণ আগে আমি রাষ্ট্রনিযুক্ত যে স্টেট ডিফেন্স মুসা কলিমুল্লাহ, যিনি আসামি পক্ষের হয়ে মামলা লড়ছেন এবং রাষ্ট্রীয় খরচে যিনি মামলা লড়ছেন, এটা কিন্তু সোহেল রানা বা স্বপ্নার নিজস্ব ব্যক্তিগত কোনো আইনজীবী নয়। রাষ্ট্র সাধারণত এই ধরনের আইনজীবী নিয়োগ করে থাকেন তার সুষ্ঠু বিচারের স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে। অনেকে এটি ভুল বুঝেন এবং যে কারণে মুসা
কলিমুল্লাহ যে আইনজীবী স্টেট ডিফেন্স, তাকে অনেকেই এর মধ্যে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি অনেক আক্রমণাত্মক বক্তব্য আমরা দেখেছি। কিন্তু এখানে আসলে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, মানুষ না বোঝার কারণে এই ভুলগুলো করে থাকেন। তিনি যেটি বলেছেন যে তিনি আসামির সাথে গতকাল কথা বলেছেন, আসামি বলেছেন যে কোনো ছাপাই সাক্ষী নাই। অতএব যদি আজকে আত্মপক্ষ সমর্থন না করে বা আত্মপক্ষ সমর্থন যাই করুক, ছাপাই সাক্ষী যদি না থাকে, এর পরবর্তী স্টেজটা হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। তো মামলার যে গতি প্রকৃতি আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে আগামীকালই যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করতে পারেন বিচারক মাসরুর সালেকিন। যদি সেটি হয় তাহলে কালকে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের পরে আদালত যদি মনে করেন যে কালকেই তিনি রায় দিয়ে দিবেন, দিতে পারেন। আর যদি মনে করেন যে না, নির্দিষ্ট একটি তারিখ তিনি ঠিক করবেন, সেই হিসাবে রোববার বা সোমবারে, এমনও হতে পারে যে রবি বা সোমবারে আগামী সপ্তাহের মধ্যেই এই মামলার বিচার হয়ে যেতে পারে। এতটুকু আমরা বলছি এই জায়গা থেকে যে মামলার যে গতি প্রকৃতি দেখছি, আদালতের যে শুনানি নেওয়ার এবং সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রমের যে গতি দেখছি, তার প্রেক্ষিতে আমরা এতটুকু আশা করতেই পারি। তো কিছুক্ষণ পরে বিচারক মাসরুর সালেকিন বসবেন। আজকে আদালতের কার্যক্রম খুব বেশি কিছু নয়, আসামিদের কাছে জিজ্ঞাসা করবেন, তারপরে হয়তো আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। তো আদালতে তার আত্মপক্ষ সমর্থন করেন কিনা বা পরবর্তীতে কি বলেন সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে রামিসা হত্যা মামলার যে বিচার প্রক্রিয়া, তার এই ছিল আমার কাছে সবশেষ।